আসসালামু আলাইকুম সুপ্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। তোমাদের সামনে তোমাদের নির্বাচনী পরীক্ষার সময় চলে আসছে। তো আমরা যেহেতু টেস্ট পেপার সলভ করছিলাম, তো এরই ধারাবাহিকতায় আজকে আরেকটি সৃজনশীল প্রশ্ন নিয়ে তোমাদের সামনে আলোচনা করছি। আশা করছি সবাই আগের বিভিন্ন ক্লাস গ্রুপের বিভিন্ন ক্লাসগুলো থেকে সবাই খুব ভালোভাবে অনুশীলন করছো এবং তোমাদের এখন রিভিশন সময়। যেহেতু করোনাকালীন পরিস্থিতির কারণে আমরা ঠিকভাবে সরাসরি ক্লাস করার সুযোগ হয়নি, এর মাঝখানে যতটুকুই সম্ভব হয়েছে তোমরাই যতটুকু পড়াশোনার সাথে সম্পৃক্ত থাকতে পেরেছো, আমরা তোমাদেরকে পড়াশোনার সাথে যতটুকু সম্পৃক্ত রাখতে পেরেছি, এই সবগুলো কৌশলকে, সবগুলো প্রয়াসকে তোমরা একটু কাজে লাগিয়ে তোমাদের নির্বাচন পরীক্ষার প্রস্তুতিটা অবশ্যই গ্রহণ করবে। তা আশা করি এর মাঝখানে তোমরা প্রস্তুতি নেওয়া শুরু করেছো। তো বইয়ের কোথাও পড়তে গিয়ে রসায়ন বইয়ের কথা বলছি বিশেষ করে, যদি কোথাও কোনো সমস্যা হয় তোমরা গ্রুপে কিন্তু জানাতে পারো যে এখানে সমস্যা হচ্ছে। আমরা সবাই যথাসম্ভব চেষ্টা করব তোমাদের সমস্যাগুলো সমাধান করার জন্য। তো আজকে যে সৃজনশীল প্রশ্নটা নিয়ে আলোচনা করব, এর উদ্দীপকটা নিয়ে যদি আমরা একটু খেয়াল করি, এখানে উদ্দীপকে 3টি মৌলের কথা বলা হয়েছে। সেই 3টি মৌলের সরাসরি কোনো ইনফরমেশান দেওয়া নেই, এর আশেপাশের মৌলগুলিকে কেন্দ্র করে কিছু ইনফরমেশান দেওয়া আছে। যেমন XYZ 3টি মৌলের কথা বলা হয়েছে। এক্স মৌলটার কথা বলা হয়েছে যে ক্লোরিন পরমাণু থেকে 2টি প্রোটন কম। তাহলে এখন বুঝতে হবে ক্লোরিন পরমাণু আসলে কয়টা ছিল বা প্রোটন সংখ্যা কত। তো ক্লোরিন পরমাণুর প্রোটন সংখ্যা হচ্ছে 17। তো এর থেকে যখন 2টা কম হয়ে যাবে সেটা হয়ে যাচ্ছে 15। তাহলে এক্স পরমাণুটা সম্ভবত ফসফরাস এবং সেটা 15। ওয়াই হচ্ছে পর্যায় সারণীতে ক্যালসিয়ামের 4 ঘর ডানে অবস্থান করে। তাহলে বের করতে হবে ক্যালসিয়ামের অবস্থানটা কোথায় এবং ক্যালসিয়ামের থেকে 4 ঘর ডানে অবস্থানত মৌলটি কোনটি। 4 ঘর ডানে অবস্থান করতে ক্যালসিয়ামের যেহেতু 20, 4 ঘর ডান দিকে যদি আমরা অবস্থান করি, সেক্ষেত্রে আমাদের ক্যালসিয়ামের পারমাণবিক সংখ্যা যেহেতু আমাদের 20, তাহলে 4 ঘর যদি আমরা ডানে যাই তাহলে 4টা পারমাণবিক সংখ্যা বাড়বে এবং এর ফলে 4 ঘর পরে যে মৌলটা হবে তার পারমাণবিক সংখ্যা হচ্ছে 24 এবং 24-এ যে মৌলটা রয়েছে সেটা হচ্ছে ক্রোমিয়াম। জেড হচ্ছে চতুর্থ পর্যায়ের 2 নম্বর গ্রুপে অবস্থিত। তো চতুর্থ পর্যায়ের 2 নম্বর গ্রুপে অবস্থিত মৌল চতুর্থ পর্যায়ে, তাহলে সেখান থেকে আমাদেরকে ইলেকট্রন বিন্যাসটা বের করতে হবে। ইলেকট্রন বিন্যাস বের করলে আসলে আমরা পারমাণবিক সংখ্যাটার ধারণা পাবো এবং এরপরে কিন্তু আমরা বলতে পারবো জেড মৌলটা কী। তো এখান থেকে কী ধরনের প্রশ্ন এসেছিলো, এই হচ্ছিল আমাদের উদ্দীপক। প্রশ্ন এসেছিল ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে পর্যায় সারণীতে ওয়াই এর অবস্থানটা নির্ণয় করা। যেহেতু ক্যালসিয়ামকে বলা হচ্ছে ক্যালসিয়ামের 4 ঘর ডানে, তাহলে এই ইনফরমেশনটাকে কাজে লাগিয়ে আমরা ক্যালসিয়ামের ইলেকট্রন বিন্যাসটা প্রথমে বের করব। তো ক্যালসিয়ামের যেহেতু পারমাণবিক সংখ্যা 20, আমরা ইলেকট্রন বিন্যাস 1s2, 2s2, 2p6, দ্বিতীয় শক্তি স্তরে 2টি উপশক্তি স্তর থাকে, তৃতীয় শক্তি স্তরে থাকে 3টি, 3s, 3p এবং 3d। তো 3dতে ইলেকট্রনটা পরে যায় এবং 4s ইলেকট্রনটা আগে যায়। এখানে শক্তি স্তরের পার্থক্যের কারণে, অর্থাৎ প্রধান কোয়ান্টাম সংখ্যা এবং হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা n+l এর যে মানটা থাকে, এই মানের মধ্যে দেখা যায় ইলেকট্রন সবসময় নিম্ন শক্তির অরবিটালে আগে প্রবেশ করে এবং উচ্চ শক্তির অরবিটালে প্রবেশ পরে করে। এ কারণে দেখা যায় 3d এবং 4s অরবিটালের মধ্যে 3d অরবিটাল উচ্চ শক্তির এবং 4s অরবিটালটা হচ্ছে নিম্ন শক্তির। তো এই কারণে 3p এর পরে তৃতীয় শক্তি স্তরে 3dতে ইলেকট্রন না গিয়ে 4s ইলেকট্রন পূর্ণ করে তারপর 3dতে ইলেকট্রন যায়। তো ক্যালসিয়ামের ক্ষেত্রে যেহেতু 2p6 হওয়ার পরে হাতে আমাদের 2টা ইলেকট্রন ছিল এবং শক্তি স্তরের দিক থেকে, শক্তির দিক থেকে 4s-এর শক্তি যেহেতু নিম্ন শক্তি, তাহলে ইলেকট্রন স্বাভাবিকভাবে 4s-এ যাবে এবং 4s-এর ধারণ ক্ষমতা 2। এ কারণে এই শেষ 2টি ইলেকট্রন 4s-এ প্রবেশ করছে। তো যেহেতু এখান থেকে আমরা যেহেতু ইলেকট্রন বিন্যাস থেকে আমরা গ্রুপ এবং পর্যায় নির্ণয় করা শিখেছি, আমরা যেহেতু দেখতে পাচ্ছি ক্যালসিয়ামের সর্বশেষ ইলেকট্রনটা চতুর্থ পর্যায়ে প্রবেশ করেছে, তাহলে চতুর্থ স্তরে প্রবেশ করেছে, তাহলে এর পর্যায় অবশ্যই চতুর্থ এবং এর গ্রুপ সংখ্যা এবং গ্রুপ যেহেতু শেষ ইলেকট্রনটা s অরবিটালে প্রবেশ করেছে এবং s অরবিটালে 2টি ইলেকট্রন রয়েছে, এই কারণে এটি 2 নম্বর গ্রুপে অবস্থান করছে। তাহলে চতুর্থ পর্যায়ে 2 নম্বর গ্রুপে অবস্থান করছে ক্যালসিয়াম।
বলা হয়েছিল যে ক্যালসিয়ামের 4 ঘর ডানে অবস্থানরত মৌলটি। তাহলে ক্যালসিয়ামের 4 ঘর ডানে অবস্থান করতে হলে আমি কিন্তু শুরুতেই তোমাদেরকে বলেছি উদ্দীপকে যে ক্যালসিয়ামের 4 ঘর ডানে অবস্থান করতে হলে তার পারমাণবিক সংখ্যা কত হতে হবে? 24। এবং 24 যে মৌলটা, সেই মৌলটার যদি আমরা ইলেকট্রন বিন্যাস বের করি, আমরা কিন্তু জানি না যে এই মৌলটা ক্রোমিয়াম। তো ইলেকট্রন বিন্যাস যখন বের করতে যাব তাহলে প্রথমেই আমরা 24-এর একটা ইলেকট্রন বিন্যাস করব। 1s2 2s2 2p6 3s2 3p6। এরপরে আমার হাতে ইলেকট্রন রয়েছে 6টা ইলেকট্রনের মধ্যে আমি স্বাভাবিকভাবে 4s-এ 2টা ইলেকট্রন দিব এবং বাকি যেই 4টা ইলেকট্রন থাকবে সেই 4টা ইলেকট্রন আমি 3d-তে দিব। কিন্তু এখানে কিন্তু দেখা যাচ্ছে একটা ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস হয়েছে। 4s-এ এখানে একটা ইলেকট্রন দেওয়া হয়েছে এবং 3d-তে দেওয়া হয়েছে 5টা। কেন এই ব্যতিক্রমটা হলো? কারণ ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস এবং কপার ইলেকট্রন বিন্যাস যে ব্যতিক্রম আমরা কিন্তু দ্বিতীয় অধ্যায়ে এই আলোচনাটাতে পড়েছিলাম। পদার্থের গঠনে আমরা পড়েছিলাম যে ক্রোমিয়াম এবং কপারের ইলেকট্রন বিন্যাসটা ভিন্ন হওয়ার কারণ কি? যেহেতু 3d4 এই এবং 3d4 বলে কোনো ডি অরবিটাল অস্তিত্ব থাকে না, কারণ ডি অরবিটাল যেহেতু ডি অরবিটালের সর্বোচ্চ 10টি ইলেকট্রন থাকতে পারে, তো দেখা যায় ডি অরবিটাল অর্ধপূর্ণ এবং পূর্ণ এই দুই অবস্থায় স্থিতিশীল থাকে। তাহলে ডি অরবিটালের যখন 3d4 দেওয়া হয় এবং সেখানে আর একটা ইলেকট্রন দিলেই সেটা 3d5 হয়ে যায়, বা যখন ডি অরবিটালটা 3d9 পজিশনে থাকে আর একটা ডি ইলেকট্রন দিলেই সেটা 3d10 হয়ে যায়, এই অবস্থানে এসে তখন তারা একটু নিয়মের ব্যতিক্রম ঘটায়। তখন দেখা যায় এস অরবিটাল থেকে সে একটি ইলেকট্রন নিয়ে এসে তার অর্ধপূর্ণ অরবিটাল গঠন করে, বা এস অরবিটাল থেকে ইলেকট্রন নিয়ে এসে সে পূর্ণ কোনো অরবিটাল গঠন করে। কিন্তু 3d4 বা 3d9-এর কোনো অস্তিত্ব আমরা এখন পর্যন্ত কোনো পরমাণুর ইলেকট্রন বিন্যাসে পাইনি। তো এর ফলে যেটা হয়, 4s-এর স্বাভাবিক নিয়মে যে 2টি ইলেকট্রন থাকার কথা সেখানে 2টি ইলেকট্রন না গিয়ে একটি ইলেকট্রন যায় এবং একটি 3d5 হয়। এটা শুধুমাত্র ক্রোমিয়াম এবং কপারের ক্ষেত্রে হয়। কপারের ক্ষেত্রে তখন 3d অরবিটালটা পূর্ণ রূপ ধারণ করে এবং ক্রোমিয়ামের ক্ষেত্রে সেটা অর্ধপূর্ণ স্থিতিশীলতা প্রদান করে। তো আমরা দেখতে পেলাম যেহেতু এখানে সর্বশেষ স্তরে চতুর্থ পর্যায়ে গিয়েছে, চতুর্থ শক্তি স্তরে ইলেকট্রন প্রবেশ করেছে, এই কারণে অবশ্যই এর অবস্থান চতুর্থ পর্যায়ে হবে। এবং শেষ অরবিটালে ইলেকট্রন হচ্ছে এস এবং এর আগে ডি, এই দুইটা যোগ করেই তার গ্রুপ সংখ্যা বের করতে হয়। যখন কোনো ইলেকট্রনের সর্বশেষ ইলেকট্রনটা এস অরবিটালে যায় এবং তার ঠিক পূর্ববর্তীতে যদি ডিতে ইলেকট্রন যায়, সেক্ষেত্রে এই দুটার যোগফল হয়, অর্থাৎ 5 + 1 6, 6 নম্বর গ্রুপে এবং চতুর্থ পর্যায়ে। তাহলে ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস যেটা আমাদেরকে পর্যায় সারণীতে বের করতে বলা হয়েছিল, যে ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস থেকে পর্যায় সারণীতে তার অবস্থান। তো আমরা যেহেতু ক্যালসিয়ামের ইনফরমেশনটা ওখান থেকে দেওয়া ছিল, তো ওখান থেকে আমরা জানতে পারলাম ক্যালসিয়ামের অবস্থান থেকে 4 ঘর ডানে গিয়ে পারমাণবিক সংখ্যা 24 পেলাম, যেটা আসলে ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাসটা লেখার পরে আমরা সেখান থেকে জানতে পারলাম সেটা হচ্ছে চতুর্থ পর্যায়ে এবং 6 নম্বর গ্রুপে অবস্থিত। এখন বলা হচ্ছে গয়ের প্রশ্নতে যে এক্স ওয়াই এবং জেড মৌল তিনটির পারমাণবিক আকারের ক্রম বিশ্লেষণ করতে। তো এক্সের ইনফরমেশনে দেওয়া ছিল ক্লোরিন থেকে 2টা ইলেকট্রন কম, সেটা ছিল ফসফরাস। ওয়াইয়ের বের হলো ক্রোমিয়াম এবং জেডের ইনফরমেশনটা ছিল চতুর্থ পর্যায়ে 2 নম্বর গ্রুপে অবস্থানরত মৌল, সেটা হচ্ছে ক্যালসিয়াম। আমরা কিন্তু ক্রোমিয়াম ইলেকট্রন বিন্যাসটা বের করতে গিয়েই পেয়েছি, অর্থাৎ গ থেকেই এই ইনফরমেশনটা পেয়েছি যে জেড হচ্ছে ক্যালসিয়াম। তো এদের ইলেকট্রন বিন্যাসটা যদি আমরা দেখি, তো আমি ইলেকট্রন বিন্যাসের সবটা লিখলাম না, তোমরা কিন্তু খাতায় লিখবে। যেহেতু 1s2 2s2 2p6 এই অংশটা সবার জন্য কমন, এই কারণে এটা লিখলাম না। তো শেষের অংশটাতে দেখো ফসফরাসে 3s2 3p3, আর ক্রোমিয়ামের হচ্ছে 3p6 4s2 এবং ক্যালসিয়ামের হচ্ছে 3d5 এবং 4s1। ইলেকট্রন বিন্যাসটা যদি আমরা বিবেচনা করি, ইলেকট্রন বিন্যাস থেকে দেখা যায় ফসফরাসের সর্বশেষ শক্তি স্তরে এস এবং পি অরবিটালে ইলেকট্রন প্রবেশ করেছে। এস এবং পি অরবিটালে যখন ইলেকট্রন প্রবেশ করে তখন যেটা করতে হয়, এদের যে মোট ইলেকট্রন সংখ্যা তার সাথে আরও 10 যোগ করতে হয়, অর্থাৎ 2 + 3 5 + 10 অর্থাৎ 15, অর্থাৎ এই গ্রুপ নাম্বার হচ্ছে 15 এবং এটা হচ্ছে তৃতীয় পর্যায়ে। এবং ক্রোমিয়াম এবং ক্যালসিয়াম হচ্ছে চতুর্থ পর্যায়ে। ক্রোমিয়াম হচ্ছে আমাদের 6 নম্বর গ্রুপে, গ্রুপ 6-এ, এবং ক্যালসিয়াম হচ্ছে আমাদের 2 নম্বর গ্রুপে। যেহেতু সর্বশেষ স্তরে এস অরবিটালে 2টা ইলেকট্রন প্রবেশ করেছে এবং ক্রোমিয়ামে সর্বশেষে আমাদের যেহেতু ডি অরবিটাল, এটা ডি হবে, ডি অরবিটালে ইলেকট্রন প্রবেশ করেছে 3d5 এবং 4s1।
থেকে ইলেকট্রন নিয়ে আসছে, এখান থেকে আমাদের গ্রুপ জানতে পারি যে এটা 6 নম্বর গ্রুপে রয়েছে। এখন বলা হয়েছে যে পারমাণবিক আকারটা বিশ্লেষণ করতে। তো আমরা জানি যখন আমরা পর্যায় সারণীতে বাম থেকে ডান দিকে যাওয়া হয় তখন আস্তে আস্তে পরমাণুর আকার ছোট হতে থাকে। তাহলে এবং গ্রুপে উপর থেকে যখন আমরা নিচের দিকে যাই তখন দেখা যায় পরমাণুর আকার বাড়তে থাকে, কারণ উপর থেকে নিচের দিকে যাওয়ার সাথে সাথে প্রত্যেকটা পর্যায়ে নতুন নতুন করে শক্তি স্তর যোগ হতে থাকে। প্রত্যেকটা পর্যায়ে নতুন নতুন করে শক্তি স্তর যোগ হতে থাকে। অপরদিকে যখন আমরা পর্যায়ের বাম থেকে ডান দিকে যাই তখন দেখা যায় যে ইলেকট্রন বিন্যাসগুলো যদি আমরা বিশ্লেষণ করি, ইলেকট্রন বিন্যাসের নতুন কোনো শক্তি স্তর দেখো, ক্রোমিয়াম এবং ক্যালসিয়ামের ক্ষেত্রে 4s ইলেকট্রনটা কম বেশি হয়েছে বা 3D-তে ইলেকট্রন প্রবেশ করেছে কিন্তু নতুন কোনো শক্তি স্তর আসেনি। কিন্তু ফসফরাসের ক্ষেত্রে তৃতীয় শক্তি স্তর ছিল, আর ক্রোমিয়াম এবং ক্যালসিয়ামের নতুন একটা শক্তি স্তর চতুর্থ শক্তি স্তর এসেছে, যেহেতু এখানে গ্রুপের একটা বা পর্যায়ের একটা পরিবর্তন হয়েছে। তো দেখা যায় গ্রুপের ক্ষেত্রে উপর থেকে নিচে গেলে যেহেতু পরিবর্তন হচ্ছে, তো আমাদের ফসফরাস রয়েছে 15 নম্বর গ্রুপে এবং ক্যালসিয়াম রয়েছে 2 নম্বর এবং আমাদের ক্রোমিয়াম রয়েছে 6 নম্বর। আমরা পর্যায়ের ক্ষেত্রে যদি চিন্তা করি তাহলে চতুর্থ পর্যায়ে অর্থাৎ একই পর্যায়ে রয়েছে আমাদের ক্যালসিয়াম এবং ক্রোমিয়াম, আর তৃতীয় পর্যায়ে রয়েছে, যেহেতু তৃতীয় পর্যায়ে রয়েছে তাহলে তৃতীয় পর্যায়ে থাকার কারণে যে চতুর্থ পর্যায় থেকে যেহেতু উপরের দিকে, তাহলে এর আকারটা চতুর্থ পর্যায়ের যেই দুইটা পরমাণু রয়েছে তাদের আকারটা অস্বাভাবিকভাবে বড় হবে, কারণ এখানে তৃতীয় শক্তি স্তর, এখানে নতুন আরেকটা শক্তি স্তর এসেছে, সেটা হচ্ছে চতুর্থ শক্তি স্তর। সে কারণে ফসফরাসের আকার কিন্তু পারমাণবিক আকার স্বাভাবিকভাবেই কম। অপরদিকে ক্রোমিয়াম এবং ক্যালসিয়ামের মধ্যে কার আকারটা কম বেশি হবে সেটা যদি আমরা চিন্তা করি তাহলে দেখা যায় ক্রোমিয়ামের সর্বশেষ শক্তি স্তরে ডি অরবিটাল ইলেকট্রন প্রবেশ করেছে এবং 4s-এ একটা গিয়েছে, সেটা ব্যতিক্রম নিয়মের কারণে। আর ক্যালসিয়ামের ক্ষেত্রে ডি অরবিটালে কোনো ইলেকট্রন প্রবেশ করেনি, 3s2 এবং 3p6 হওয়ার পরে এমন সর্বশেষ ইলেকট্রনটা 4s-এ গিয়েছে, এখানে ডি অরবিটালে কোনো ইলেকট্রন প্রবেশ করেনি। তাহলে দেখা যায় যেহেতু তৃতীয় শক্তি স্তরটা এখানে অর্ধপূর্ণ রয়েছে, তো নিউক্লিয়াস ইলেকট্রনগুলোকে যতটুকু আকর্ষণ করবে ক্রোমিয়ামের ক্ষেত্রে, ক্যালসিয়ামের ক্ষেত্রে সেই আকর্ষণটা তত বেশি হবে না। এর ফলে দেখা যায় যেহেতু আমরা পর্যায়ে জানি যে পর্যায়ে আমরা বাম থেকে যত ডানে যেতে থাকি আকার যত ছোট হতে থাকে, তাহলে বাম থেকে ডানে যেতে থাকলে আমরা প্রথমেই কিন্তু ক্যালসিয়ামকে পাচ্ছি, এরপরে আমরা কিছু দূর যাওয়ার পরে ক্রোমিয়ামকে পাচ্ছি। তো আমরা জানি যে পর্যায়ে যখন আমরা বাম থেকে ডানে যাব তখন স্বাভাবিকভাবে পরমাণুর আকারটা কমে যাবে, যেহেতু ক্যালসিয়ামের পরে ক্রোমিয়ামের অবস্থান, তাহলে ক্রোমিয়ামের আকারটা ছোট হয়ে যাচ্ছে এবং ক্যালসিয়াম যেহেতু পর্যায়ের একদম বাম দিকে অবস্থান করছে 2 নম্বর গ্রুপে, সে কারণে স্বাভাবিকভাবে ক্যালসিয়ামের আকৃতিটা বড় থাকে। তাহলে পারমাণবিক ক্রমটা হচ্ছে ফসফরাসের আকৃতি সবচেয়ে ছোট, এরপর ক্রোমিয়াম এবং এরপর ক্যালসিয়াম। তো এই সম্পর্কে যে বিস্তারিত আলোচনাটা, এটা আমাদের পর্যায় সারণী অধ্যায়ে পরমাণুর আকারের গ্রুপ এবং পর্যায়ের যে আলোচনাটা রয়েছে, যে গ্রুপ এবং পর্যায়ে কিভাবে পরমাণুর আকারটা কম বেশি হচ্ছে, সেখানে কিন্তু এর বিস্তারিত আলোচনাটা রয়েছে। তো সেখান থেকে তোমরা মূল আলোচনাটা পড়বে এবং যেহেতু এখানে উদ্দীপকের আলোকে তোমাকে পরমাণুগুলো ইন্ডিকেট করে দেওয়া হয়েছে, তখন তোমাকে অবশ্যই পরমাণুর আকারে ব্যাখ্যা করতে হবে। যেহেতু তৃতীয় পর্যায়ে এখানে নতুন শক্তি স্তর নেই, এই কারণে ফসফরাস এবং এই দুটো পরমাণুর মধ্যে যদি আমরা প্রথমেই তুলনা করি তখন দেখা যায় যেহেতু এখানে নতুন শক্তি স্তর আছে, স্বাভাবিকভাবে ফসফরাসের আকারটা ছোট হবে। বাকি দুটোর মধ্যে যেহেতু দুটিই চতুর্থ পর্যায়ের মৌল, এর মধ্যে দেখা যায় আমরা জানি যে পর্যায় সারণী বাম থেকে ডানে গেলে আকার কমতে থাকে, তাহলে শুরুতেই আমাদের ক্যালসিয়ামের অবস্থান থাকার কারণে ক্যালসিয়ামের আকারটা বড় এবং এর 4 ঘর পরে ক্রোমিয়ামের অবস্থান হওয়ার কারণে তখন আমাদের পরমাণুর আকারটা ছোট হয়ে যাচ্ছে এবং ক্রোমিয়ামের পরবর্তী যে মৌল আছে তাদের সবগুলোই ক্যালসিয়াম থেকে অবশ্যই এর আকারটি ছোট হবে। তো এই 3টে পরমাণুর মধ্যে দেখা যায় ফসফরাস সবচেয়ে ছোট, ক্রোমিয়াম তারপর এবং ক্যালসিয়ামের অবস্থান তারপর। তো এই হলো আজকের আলোচনা। তো দেখা যাচ্ছে যে সৃজনশীল প্রশ্নগুলো আলোচনা করতে গিয়ে আমরা কিন্তু বিভিন্ন অধ্যায়ের যে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো যেগুলো থেকে বারবার বোর্ড কোয়েশ্চেনগুলো আসে, সেগুলো থেকেই মোটামুটি আমাদের একসাথে অনেকগুলো আলোচনা হয়ে যাচ্ছে। তো তোমরা আশা করি সবাই ক্লাসগুলো ফলো করবে এবং অবশ্যই খুব ভালো একটি প্রস্তুতি নিয়ে নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণ করবে। তো ধন্যবাদ সবাইকে আজকে ক্লাসের সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।